আমরা আজকে আমাদের আলোচনা নিয়ে তৃতীয় পর্বে শোভন চক্রবর্তীর সাথে, উনি বইয়ের লেখক তুষার খঞ্জর অর্থাৎ বরফের ছুরি। উনি বরফের ছুরি দিয়ে স্ট্যালিন এবং সোভিয়েত ইউনিয়ন সম্বন্ধে যেসব পৌরাণিক গল্প এবং স্ট্যালিন এবং লেনিনকে নিয়ে যেসব পৌরাণিক গল্প বাজারে চালু আছে, এসব মিথ আগের দুটো পডকাস্টে উনি ভেঙে দিয়েছেন। আজকে থার্ড পডকাস্টে আমাদের একটা খুব স্পেসিফিক ফোকাস থাকবে। সেই ফোকাসটা হচ্ছে এই যে কমিউনিস্টরা দাবি করে যে হিটলারকে থামিয়েছিল স্ট্যালিনগ্রাডে যুদ্ধে, কিন্তু সেটা হয়তো একদিক থেকে ইতিহাসের দিক থেকে ঠিক, কিন্তু তারা যেটা বলে না যে হিটলারকে কে তৈরি করেছিল। ইনফ্যাক্ট আজকে আমাদের এই পডকাস্ট এটাই দেখাবো যে হিটলারকে তৈরিও করেছিল স্ট্যালিন। এটা এই ইতিহাসটা অ্যাকচুয়ালি বাঙালিদেরকে পড়তে দেওয়া হয় না, বাঙালিরা জানে না। তো এটার জন্য আজকে আমরা শোভনের কাছে এসেছি এবং এটা শুরু হবে ট্রিটিজ অফ, আমি আবার এখানে পড়ছি, বেসিক্যালি ট্রিটি অফ রাপালো, যেটা 1922 সালে হয়েছিল। তখনও অ্যাকচুয়ালি হিটলার ক্ষমতায় আসেননি, কিন্তু ট্রিটি অফ রাপালোতে যেটা হলো, রিফ্রেশ দ্য থিং, যেটা হচ্ছে এই যে প্রথম বিশ্বযুদ্ধে তো জার্মানি হেরে গেল, হেরে গিয়ে ভার্সাইয়ের চুক্তি হলো। ভার্সাইয়ের চুক্তিতে বলা হলো যে জার্মানি 1 লাখের বেশি সৈন্য রাখতে পারবে না, ট্যাঙ্ক রাখতে পারবে না, কোনো বিমান বাহিনী রাখতে পারবে না, তারা কোনো ট্যাঙ্ক ডেভেলপ করতে পারবে না, তারা কোনো কেমিক্যাল ওয়েপন ডেভেলপ করতে পারবে না, তারা কোনো বিমান বাহিনী ডেভেলপ করতে পারবে না। তাহলে যে প্রশ্নটা বাঙালি কোনোদিন করেনি, কারণ বাঙালি প্রশ্ন করতে জানে না, টিউশনি পড়া পাবলিক আর কি, সেটা হচ্ছে এই যে এমন একটা রাষ্ট্র যেখানে ভার্সাই চুক্তিতে বলা হচ্ছে যে জার্মানি ট্যাঙ্ক তৈরি করতে পারবে না, জার্মানি প্লেন তৈরি করতে পারবে না, তাহলে কি করে যখন পোল্যান্ড আক্রমণ হচ্ছে 1939-এ, তখন কি করে জার্মানির হাতে বিশ্বের সবচেয়ে সর্বাধুনিক ট্যাঙ্ক, সবচেয়ে সর্বাধুনিক এয়ারপ্লেন, এটা হলো কি করে? এমন একটা রাষ্ট্রকে যেটা তখন মানে ইংল্যান্ড এবং ফ্রান্স ভার্সাই চুক্তিতে বলে দিয়েছে তুমি কোনো প্লেন বা ট্যাঙ্ক রাখতেই পারো না। তো আজকে আমরা এটা দেখাবো এই পডকাস্টে যে জার্মানি যে মিলিটারি শক্তি তৈরি করলো, সেটা তার যে ট্যাঙ্ক, অত্যাধুনিক ট্যাঙ্ক বাহিনী, তার যে অত্যাধুনিক বিমান বাহিনী, এটা স্ট্যালিনের সাহায্য ছাড়া হতো না। তার কারণটা হচ্ছে এই যে অবশ্যই হিটলার আগে একটা ট্রিটি অফ রাপালো বলে জার্মান এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে একটা ট্রিটি হয়, যাতে জার্মানি সোভিয়েত ইউনিয়নে গিয়ে তাদের প্রযুক্তি, সমর প্রযুক্তি, তাদের মিলিটারি টেকনোলজি তৈরি করতে পারতো, টেস্ট করতে পারতো। তো এর মধ্যে আমি এই ডিটেলস গুলো জানতে চাইবো যে শোভনের কাছ থেকে। আমি যতদূর জানি দের ইজ সামথিং কল লিপস্টেক এয়ার বেস, যেখানে অ্যাকচুয়ালি লুফথানসার সমস্ত নতুন টাইপের প্লেন গুলো ট্রায়াল দেওয়া হতো, তৈরি করা হতো, মানে তৈরি করা শেষ পর্যায়ে গিয়ে, কারণ একদম তৈরি করলে তো ধরা পড়ে যাবে। আর একটা হচ্ছে কামার ট্যাঙ্ক স্কুল, যে স্কুলে অ্যাকচুয়ালি সমস্ত রকম জার্মান ট্যাঙ্কটা টেস্ট হতো সোভিয়েত ইউনিয়ন। এবং দ্য মোস্ট ইন্টারেস্টিং থিং ইজ লুফথানসা এবং জার্মান ট্যাঙ্ক টিল আই থিঙ্ক 1935 পর্যন্ত জয়েন্ট ডেভেলপমেন্ট, অর্থাৎ রাশিয়ান টেকনোলজি, সোভিয়েত টেকনোলজি এবং জার্মান টেকনোলজি একসাথে হয়ে তারা টেকনোলজিটা তৈরি করেছিল। কারণ সেই সময় ইঞ্জিনিয়ারিং এ জার্মান ছিল নাম্বার 1, আর স্ট্যালিন বুঝেছিলেন যে রাশিয়া অনেক পিছিয়ে আছে, সেই চুক্তিটাকে তিনি এফেক্টিভলি ইউজ করতে চেয়েছিলেন, সো দ্যাট জার্মান টেকনোলজি নিয়ে সোভিয়েত ইউনিয়ন উন্নত হয়। কিন্তু হলো যেটা, এই চুক্তির ফলে যেহেতু সোভিয়েত ইউনিয়ন জার্মানিকে ট্যাঙ্ক তৈরি করতে দিল, লুফথানসা বানাতে দিল, এবং হয়েছে তাদের নিজেদের এয়ারবেসে, নিজেদের ট্যাঙ্ক স্কুলে, যাতে স্ট্যালিন দেখলেন আমার জার্মান টেকনোলজি দরকার, আর জার্মানি দেখলো, হিটলার দেখলো যে তাকে তো এখন অবভিয়াসলি তাদের উপর নিষেধাজ্ঞা আছে, তারা এগুলো বানাতে পারবে না, এখন সোভিয়েত ইউনিয়নে বানালেন এটা বোঝা যাবে। মানে ইনফ্যাক্ট লুফথানসা এবং জার্মান ট্যাঙ্ক যখন বানানো হচ্ছে লোকজন জানতোই না, কারণ লোকজন জানতো যে এটা সোভিয়েত ইউনিয়নে তৈরি হচ্ছে, এটা সোভিয়েত ইউনিয়নের জিনিস। দ্যাট ওয়াজ দ্য থিং। তো আমি আরো আসবো কিভাবে হিটলার, মানে স্ট্যালিন ছাড়া হিটলারই হতো না। তো শোভন, এবার তুমি বলো যে তুমি এই ব্যাপারে কি জানো, প্রথম থেকে বলো, আমি এক এক করে প্রশ্ন করবো। আমি যেটুকু জানি ইন্ট্রোডাকশন দিলাম, তুমি বলছি, বলো। আচ্ছা, দুটো জিনিস ক্লারিফাই করা উচিত। এই বইটাতে, আমার তুষার খঞ্জের বইটাতে এটা নেই, এই ডিটেলস গুলো আছে। কোডনেম বারবারোসা বলে একটি বই, সেই বইটা প্রথম লেখা বই, অনেকে পড়েছেন, তাতে আছে কি করে এদের মধ্যে কোঅপারেশন গুলো বাড়ে। প্রথম লেখা বই ছিল কোডনেম বারবারোসা, এটা কি এবার বুক ফেয়ারে কেউ বইটা কি কোনো স্টলে পাওয়া যাবে? সেটা অনেক বিতর্ক, মানে একটা বড় লম্বা আলোচনা হয়ে যাবে। কেউ বইটা কিনতে চাইলে সাইট অ্যাড্রেস আছে, বা অ্যামাজনে অ্যাড্রেসটা দিয়ে দিও, তাহলে অ্যাভেলেবল। বই মানে আমার যে প্রকাশক, তিনি এই বছর বই মেলায় স্টল পাননি, বাট দোজ আর সেপারেট বিজনেস। কিন্তু কেউ যদি কিনতে চায়
অ্যামাজনে লিখলেই বই বই মানে আচ্ছা, ঠিক আছে, ইন্টারনেটে ঠিক আছে, আমি ওয়াইডলি লিঙ্কটা তো তুমি দিয়ে দেবে। ঠিক আছে, এবার চলো আমরা আসল গল্পটা শুরু করি। সেটা যে বইটা ইম্পর্টেন্ট নয় এক্ষেত্রে। যে দ্বিতীয় কথা হচ্ছে যে এটা সব থেকে মানে একটা ভাইটাল জিনিস যে প্রথম বিশ্বযুদ্ধ জার্মানি কিন্তু পুরোপুরি হারেনি। একটা সাইডে হ্যাঁ, এই সাইডটা উল্টো সাইডে কিন্তু তাদের পক্ষে গেইন আছে, যেমন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যেমন তারা পুরো ক্রাশড, এটা কিন্তু ক্রাশ নয়। এবং এরাও কিছুটা ল্যান্ড হারায়, সোভিয়েত ইউনিয়ন অনেকটা ল্যান্ড, মানে যেটা রাশিয়া ছিল, সোভিয়েত ইউনিয়নের প্রথম আয়তনটা কিন্তু রাশিয়ার মতো ছিল না, অনেক জায়গা ওদের কম্প্রোমাইজ করতে হয়, ইউক্রেনের জায়গায় কিছু কিছু জায়গা ওদের কম্প্রোমাইজ। আমি যেটা হলো তোমার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, লেট মি বি ভেরি স্পেসিফিক, যেটা হয় যেমন ধরো তোমাকে মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ফলে ওরা আগে যে কন্ট্রোল গুলো ছিল, ফিনল্যান্ড, পোল্যান্ডের কিছু অংশ, চেকোস্লোভাকিয়া, অনেকটা বর্ডার না অব্যবস্থার জন্য মানে যারকে কেন্দ্র করে যেসব জাতি উপজাতি গুলো, যে ছোট ছোট রাষ্ট্রগুলো ছিল, সেগুলো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পর সেগুলো স্বাধীনতা পায়, যেগুলো আলাদা হয়ে যায়। হ্যাঁ, যেগুলো অ্যাকচুয়ালি যেগুলো আমরা যেটাকে ইস্টার্ন ইউরোপ বলি। হ্যাঁ, এবং প্রথম বিশ্বযুদ্ধের ফলে একটা নতুন দেশ তৈরি হয়ে যায়, লেনিন, পোল্যান্ড, এবং তাদেরকে লেনিন বলতেন না বাস্টার্ড নেশন। কেন বাস্টার্ড নেশন? যেহেতু এটা হট করে একটা চলেছে যার কোনো অস্তিত্ব ছিল না। এবং পোলদের সাথে একটা গৃহযুদ্ধ হয়, তাদের সোভিয়েত ইউনিয়নের সৈনিকরা প্রচন্ড মারধর খায়। হ্যাঁ, কেন মার খায়? এই সময়টা মূল কারণটা হচ্ছে স্টালিন ওই জায়গাটি ছাড়তে চাইছিলেন না, যেখানে ওনাকে যেখানে পাঠানো হয়েছিল, তারা নিজেদের ওভার এস্টিমেট করে এগিয়ে যায় এবং সাপ্লাই লাইনের সাথে একটা বড় গ্যাপ তৈরি হয়, সেখান থেকে সেই জায়গাটা পোল্যান্ডার দখল করে নেয়। এবং যে চুক্তি অনুযায়ী ইংল্যান্ডের কথা অনুযায়ী চুক্তিতে যেখানে থামার কথা দুটো দেশকে, সেই চুক্তিটা তারা মানেনি। সোভিয়েত ইউনিয়ন ভেবেছিল ওখানে একটা বিপ্লব হয়ে যাবে পোল্যান্ডে, যেটা হয়নি। উল্টে ওখানকার কমিউনিস্টরাও হাত মেলায় এদের তাড়িয়ে দেওয়ার জন্য। যাকে সেটা অন্য একটা আলোচনা চলে যাচ্ছে। মূল মোদ্দা কথা হচ্ছে বর্ডারটা ওটা এগিয়ে আসে, যেদিকে বর্ডার ছিল বর্ডারটা সংক্ষেপিত হয়ে যায়, নিজেদের এরিয়া টেরিটরি ছোট হয়ে যায়। তো এবং ভার্সাই ট্রিটিতে তুমিও জানো সোভিয়েত ইউনিয়নের কোনো স্টেক ছিল না, জার্মানি হচ্ছে লুজার, তাকে দিতে হচ্ছে। ফলে দুটো দেশ কোনো একটা কারণ এই জায়গাটা এসে বুঝতে পারে যে আমরা এই ইংল্যান্ড এবং ফ্রান্স এদের কাছে আমরা কোনোভাবে একটা শোষিত হচ্ছি, যেটা জাপানেরও একটা সময় মনে হয় যে যুদ্ধে আমি ছিলাম, আমি একটা ছোট দ্বীপ মাত্র পেয়েছি জার্মানিতে, আমার কেন হলো না, আমি কেন ভাগ বাটোয়ারাতে আমার কেন মাল মেটেরিয়াল থাকলো না। সেটা জাপানকে একটু সরিয়ে রাখে একটু সময়ের জন্য। যেটা হয়, এরা দুটো দেশ নিজেদের কাছে আসা শুরু করে, এবং ওই 1920s পর থেকে ধীরে ধীরে যে সমস্ত জার্মান জেনারেল পরবর্তী ক্ষেত্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের নাম করবেন খুব বড় বড়, তারা তখন মানে কমিশনড অফিসার, তাদের মাথায় অ্যাডভান্স ওয়ার টেকনোলজি সম্বন্ধে নানান চিন্তা আসতে শুরু করে। কন্টেম্পোরারি ওই সময় ইংল্যান্ডের জেনারেলদেরও এসেছিল, কিন্তু জার্মানদের মাথায় ওটা বেশি আসে, ফ্রান্সেরও একজন দুজনের মাথায় এসেছিল। এবং সাথে সাথে একই সময় সোভিয়েত ইউনিয়নেরও কয়েকজন মার্শালের মাথায় একই রকম চিন্তা আসতে থাকে, উইথ এ ডিফারেন্ট টেকনিক, ডিপ ইনভেনশন থিওরি বা ডিপ পেনিট্রেশন থিওরি যেটা বলে, আর এদের কাছে আছে ব্লিটজক্রিগ টেকনোলজি, দুটো আসতে থাকে। কিন্তু এর জন্য ডিপ আমি ব্লিটজক্রিগ নিয়েই বলি, ব্লিটজক্রিগের ক্ষেত্রে যেটা দরকার সেটা ট্যাঙ্ক, প্লেন। এই জিনিসগুলো বইয়ের মধ্যে উনি একটা বইও লিখে ফেলেন, নাম অনেকে জানেন, গুডেরিয়ান। উনি একটা বই লিখে ফেলেন। বই লিখে ফেলার ফলে কি হলো, বইটা লিখলাম কাটায় কলমে, তো অনেকে আমরা যুদ্ধ করতে পারি, আমি একটা কাগজে লিখে দিতে পারি এই করে পাশের দেশগুলো আমি দখল করে নেবো, জাস্ট ফর এক্সাম্পল বলছি। কিন্তু সেটাকে হাতে কলমে প্র্যাকটিস করতে গেলে ইউ নিড র ম্যাটেরিয়ালস, সেটার ক্ষেত্রে বাধ্যবাধকতা ছিল, এবং স্পেস, মানে একটা যেখানে গিয়ে আমি ওটাকে টেস্ট করব, আমাকে টেস্টিং এর জন্য জায়গা দরকার। এবং সৈন্য বাহিনীর ক্ষেত্রে যেসব কতগুলো জিনিস, যে বাধ্যবাধকতার চাপ ছিল মার্শাল ট্রিটিতে, সেগুলোকে অ্যাভয়েড করে কিভাবে আমরা এগোতে পারি, এই দুটো ধারণা। এবং ওদের ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন সবসময় একটা যুদ্ধের আতঙ্কে ভোগে প্রথম থেকেই, অভ্যন্তরীণ শত্রু এবং বাইরের শত্রু, এবং দে অল ট্রাই টু কাম টুগেদার, যে আমি তোমাকে এই স্পেস জায়গাটা কিছুটা দেবো, তুমি এখানে টেস্টিং করবে, আর তোমার টেকনোলজি আমাকে দেবে। ইভেন স্টালিন হিটলারের মধ্যে যে সমঝোতা, যেটা নিয়ে এখনো কমিউনিস্টরা বা আমাদের দেশে মার্ক্সবাদী পার্টি বা বিভিন্ন কমিউনিস্ট পার্টি একটু অনিষ্টতায় ভোগে, তার মূল কারণ কিন্তু এইটা, স্টালিন কুড রেকগনাইজ যে তার টেকনোলজি পিছিয়ে, ব্যাকডেটেড, যতই পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু করি, আই নিড সাম সুপিরিয়র টেকনোলজি। উনি জার্মানোফিলিক ছিলেন, স্টালিন ওয়াজ এ ফ্যান অফ জার্মান, উনি জার্মানদের সম্বন্ধে মানে, এবং যখন চুক্তি হচ্ছে তখন উনি জানেন, ওনার কিছু ছবি তোলা হয়েছিল স্টালিনের,
স্টালিনের যখন ছবি তোলা হয় স্টালিনকে, তখন ছবিটা স্টালিন মানে সোভিয়েত ইউনিয়নের ক্যামেরাম্যানরা জানতো যে এখানে স্টালিনের ছবি তোলা উচিত নয়, স্টালিন হাতে মদের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন, বাট জার্মান ফটোগ্রাফাররা ফাটাফাট তুলে নিয়েছেন। সেই ফটোগ্রাফারের কাছে তখন স্টালিন গিয়ে বলেছেন যে মানে উনি টাকাতে একটু বুঝতে পেরেছে স্টালিনের পার্সোনালিটি ওয়াজ গ্রেট পার্সোনালিটি, উনি দেখে ও রিলটা বলছে আমি খুলে ফেরত দিয়ে দিচ্ছি আপনাকে। স্টালিন বলছেন নো আই বিলিভ জার্মানের কথা কখনো, জার্মানরা কথা দিয়ে কথা রাখতে জানি, আমার তোমার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে, তুমি ছবিটা ছাপবে না। হি ওয়াজ এ জার্মান ফিলিং। এটা হচ্ছে ঘটনা, জার্মানদের উপর ওনার প্রচন্ড বিশ্বাস ছিল এবং হিটলারের উপর খুব বিশ্বাস ছিল যে হিটলার অ্যাটাক করবেন না, 1942-এর আগে উনি অ্যাটাক করবেন না, এটা হিটলার স্টালিন নিজের জেনারেলদের মাঝে মাঝে ধমকাতেন। এখানে একটা খুব জিনিস, ওই ট্রিটি অফ রাপালো, বাই দ্য ওয়ে, যদিও বলা হয় যে মল্টিপো-রিপেন্টিভ প্যাক্টটা 1939 ওয়াজ মল্টিপো-রিপেন্টিভ প্যাক্ট, কিন্তু তার আগে যেটা আমরা তার আগে ধীরে চুক্তি আছে, দে ওয়্যার অলওয়েজ ইন দ্য আমি সেটাই বলছি, ট্রিটি অফ রাপালো যেটা হিটলার আসার আগেও তৈরি হয়েছিল 1922, ওখানে তো বললো যে জার্মান এবং রাশিয়ানরা অ্যাকচুয়ালি মিলিটারি কোলাবোরেশন করবে এবং কেউ কাউকে, ওটাও কিন্তু অ্যাকচুয়ালি নন অ্যাগ্রেশন প্যাক্ট ছিল যে দুটো এই যে প্রজাতন্ত্রটা চলছিল জার্মানিতে, তার সঙ্গে সোভিয়েত ইউনিয়নের খুব একটা গোলমাল কিছু হয়নি। সোভিয়েত ইউনিয়ন মাঝখানে একটা সমস্যা শুধু এক জায়গায় হয়েছিল, সে সমস্যাটা হচ্ছে ওখানে একটা বিপ্লব করার চেষ্টা হয়েছিল জার্মানিতে, যেটা মানে এখন খুব বাজেভাবে পরাভূত হয়। কিন্তু সোভিয়েত ইউনিয়নের যত রকম ট্রিটমেন্ট, সোভিয়েত ইউনিয়নের বড় বড় নেতাদের ট্রিটমেন্ট সমস্ত জার্মানিতে। এখানেও বাই দ্য ওয়ে সবার জানা উচিত রোজা লুক্সেমবার্গ, রাইট, যিনি জার্মান বিপ্লব প্রত্যেকে এটা তো অনেকে জানেন না যে রোজা লুক্সেমবার্গ সোভিয়েত ইউনিয়ন তো সাপোর্টই দেয়নি অ্যাকচুয়ালি। সাপোর্ট করেনি। দাঁড়া, একটা আমি কুইকলি 2 মিনিট বলে নিই, অধিকাংশ সব বোঝে না। সেটা হচ্ছে এই যে অবভিয়াসলি জার্মানির সিচুয়েশন ফ্লুইড ছিল, যে প্রথম বিশ্বযুদ্ধে হেরে গেল, রিপ্যাট্রিয়েট করতে হচ্ছে, টাকা দিতে হচ্ছে, অর্থনীতি খারাপ হচ্ছে, ইনফ্লেশন হচ্ছে। তো এটা থেকে জার্মানিতে 3টে ধারার রাজনীতি বিকশিত হলো। একটা হচ্ছে হিটলারের স্টর্ম ট্রুপার, মানে একটা রাইট উইং পার্টি তৈরি হচ্ছে তখন। আর একটা হচ্ছে রোজা লুক্সেমবার্গ, এরকম একটা এক্সট্রিম, তারা বলশেভিক বিপ্লব করতে চাইছে। আর থার্ড হচ্ছে একটা গণতান্ত্রিক, যেটা জার্মানিতে যেটা ধরা যায় যে ওয়ার্ল্ডের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড রিকগনাইজ করে অ্যাজ এ জার্মান গভর্নমেন্ট। অবভিয়াসলি দিস গভর্নমেন্ট ওয়াজ ভেরি পুয়ার, কারণ তাদের কাছ থেকে টাকা শুষে নেওয়া হচ্ছে, কারণ তাদেরকে রিপ্যাট্রিয়েট করতে হচ্ছে প্রতি বছর, রাইট? এখানে একটা বড় এক সেকেন্ড, ওই যে গণতান্ত্রিক গভর্নমেন্টটা রান করতে পারত যদি চুক্তির টাকাটা যদি না নেওয়া হতো। না, এখানে আরো একটা মজার ব্যাপার আছে, which is we ignore in the entire history of this thing. So এটা খুব ইম্পর্টেন্ট, এটা ছাড়া এটা উত্তর হতো না। সেটা হচ্ছে এই যে তুমি যেটা বললে সেটা ঠিকই। এবার আমেরিকা দেখলো যে এই গণতান্ত্রিক গভর্নমেন্টকে যদি আমরা, এবং দ্যাট ওয়াজ দ্য কনসার্ন অফ দ্য জার্মান এন্ড ফ্রান্স অ্যাজ ওয়েল, যে গণতান্ত্রিক গভর্নমেন্টকে সাপোর্ট না করলে পরে আরো কপালে দুঃখ আছে, কারণ অবভিয়াসলি ওই রাইট উইং ফ্যাসিস্ট গভর্নমেন্ট কেউই চায় না, বা একটা বলশেভিক রিভলিউশনও কেউ চায় না। তো আমেরিকা যেটা করে, আমেরিকা স্টার্টেড ফান্ডিং। আমেরিকান কোম্পানিগুলো সেই সময় জার্মানিতে বিপুল রেটে ফান্ডিং শুরু করে টু সেভ দিস গভর্নমেন্ট। সবথেকে বড় উদাহরণ কোকাকোলা। হ্যাঁ, কোকাকোলা থেকে শুরু করে সবাই আসে ফান্ডিং করে, এবং বিকজ অফ দ্য ম্যাসিভ ফান্ডিং দ্যাট টুক প্লেস বিটুইন 1921 to 1926, এরকম জার্মানিতে কিন্তু ইনফ্লেশন কমে গিয়ে অর্থনীতি ভালো হওয়া শুরু করে। সো যেটা অধিকাংশ একটা বড় উদাহরণ হচ্ছে যার যে ব্যাংকগুলো বা অন্য যে কারখানাগুলো যেগুলো মানে স্টেটের আন্ডারে চলে গেছিল, আবার ওটাকে মানে ডিপ্রাইভেটাইজেশন করে দেওয়া। তো তোমার ধরো বেসিক্যালি আজকের দিনে মার্সিডিজ বেঞ্জ, বিএমডব্লিউ তখনও ছিল, এন্ড দে ওয়ার অল দেন গেট ফান্ডেড বাই দ্য ইউএস অলসো। বাট ইট ইজ ইন্টারেস্টিং থিং, ওটা লোকে যেটা জার্মানি ইতিহাস নিয়ে জানে না, সবাই ভাবে যে প্রথম বিশ্বযুদ্ধের ফলে জার্মানিতে অর্থনৈতিক মন্দা হয়, তার থেকে হিটলার আছে। দ্যাট ইজ নট ট্রু। প্রথম বিশ্বযুদ্ধের ফলে জার্মানিতে অর্থনৈতিক মন্দা এসেছিল, তারপর আমেরিকা প্রচুর টাকা দেওয়া শুরু করে টু সেভ দিস ভাইমার রিপাবলিক, যার জন্য তারা আবার গণতন্ত্র ভালো হওয়া শুরু করেন। হোয়াই দ্যাট ইজ ইম্পর্টেন্ট, যে হিটলার 1926 থেকে ক্ষমতা দখল করার চেষ্টা করছেন ইন ডেমোক্রেটিক ওয়ে, এবং তিনি ইলেকশনে পাত্তা পাননি যতদিন অর্থনীতি ভালো ছিল। উনি 2% ভোটও পাননি। ইনফ্যাক্ট উনি ভোটে যে ভোটে সিগনিফিকেন্ট পেলেন, দ্যাট ইজ 1929। তার আগে উনি 3বার গোহারা হেরেছেন। এবং কেন গোহারা হেরেছেন? কারণ অর্থনীতি ভালো ছিল। প্রবলেম হলো 1929-এ আমেরিকার শেয়ার মার্কেট ক্র্যাশের জন্য যেটা হলো যে জার্মান ইকোনমি, হুইচ ওয়াজ বেসিক্যালি ফুয়েলড বাই দ্য আমেরিকান ক্যাশ,
দ্যাট ক্র্যাশড অটোমেটিক্যালি। সো তখন লোকজন হঠাৎ করে ওভারনাইট মিজারিতে পড়ে যাচ্ছে। মজার ব্যাপার হচ্ছে কি, হিটলার এই না ব্যাপারটাতে বিপ্লব দা, আবার একটা কথা বলছি, এই ক্র্যাশের পরে যদি একটা ছাড় দেওয়া যেত, এই যে আমি ক্র্যাশ হয়েছে সারা দুনিয়াতে, তখন যদি ব্রিটিশের ওই যে ব্রিটিশ বা ফ্রেঞ্চ গভর্নমেন্টের যে ট্রিটিটা যে টাকাটা দিতে হচ্ছে, ওই টাকাটাও কিন্তু একটা বড়, মানে ওইটাই মূল দ্বিতীয় বিশ্বযুদ্ধের মানে বীজ কিন্তু ওই ট্রিটিটা। Well, I may not be fully agreeing with that. তার কারণ হচ্ছে যে ওভাবে টাকাটা তো ওরা ওইভাবে নেয়নি, ওরা রুল অঞ্চলটাকে দখল করে নিয়েছিল এবং জার্মানির ওখান থেকে যে প্রোডাকশন হতো ওখান থেকে একটা বড় ট্যাক্সেশনের বিনিময়ে টাকাটা। আমি সেটাই বলছি, মানে ইন টার্মস, মানে কিন্তু টোটাল যে জায়গাটা হচ্ছে আমার তো অর্থটা বেরিয়ে যাচ্ছে এনি হাউ সামহাউ, আমার তো ওটা আমার মাইনাস হচ্ছে। তুমি এইভাবে বলতে পারো যে যে কারণে হিটলার ক্ষমতাটা পেলো 29 ক্র্যাশের পর, তার মেন কারণটা আমি যেটা বুঝেছি সেটা হচ্ছে যে উনি কিন্তু তার আগে জেলে বসে মেইন ক্যাম্প লিখলেন, কারণ তার আগে তিনি জার্মানিতে মানে তিনি অস্ত্র দিয়ে ক্ষমতা দখল করতে গেলেন, যেটাকে বলা হয় মিউনিক মিউটিনি। মিউনিক মিউটিনিতে উনি সেনানামি মানে তাদের ওই তাদের মিলিশিয়া নামিয়ে, বাট দ্যাট ওয়াজ এ হটকারিতা। এবার হটকারিতার জন্য জেলে গেলেন এবং জেলে গিয়ে তিনি যখন মেইন ক্যাম্প লিখছেন, সেই মেইন ক্যাম্পে যেটা লোকজন বিশ্বাস করতে চায় না, কারণ সবাই বলে তিনি নাকি ক্যাপিটালিজমের সৃষ্টি, কিন্তু মেইন ক্যাম্পটা একটা বামপন্থীও পড়েনি। আই ক্যান 100% ওয়ারেন্ট ইউ। তার কারণ হচ্ছে মেইন ক্যাম্প A to Z উনি ক্যাপিটালিস্টদের গালাগাল দিয়ে গেছেন এবং উনি বলেছেন তখন অ্যাকচুয়ালি কি হিটলার ট্রটস্কির বই পড়তেন, হিটলার ট্রটস্কির বই পড়তেন, হিটলার বামপন্থী ছিলেন, হিটলার লেনিনকে প্রশংসা করেছেন, বলশেভিক রিভলিউশনকে কিছুটা প্রশংসা করেছেন, বাইরে তখন পরে পাল্টাবে। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো যে তুমি যদি ওই স্লোগান গুলো দেখো মনে হবে যে কোনো মানে পশ্চিমবঙ্গের সিপিএম স্লোগান মেরেছে, হচ্ছে যে ওই যে আমেরিকান সাম্রাজ্যবাদ ভেঙে দাও, গুড়িয়ে দাও, আমেরিকান ক্যাপিটালিজম নিপাত যাক। কারণ গোটা মেইন ক্যাম্পে বইয়ের একটা বড় অংশ হচ্ছে উনি বলছেন যে আজকে জার্মানি যেভাবে আমেরিকান ক্যাপিটালিজম এবং আমেরিকার দাসত্ব করছে ক্যাপিটালে, তাতে একটা দিন জার্মানি সর্বনাশ হবে, জার্মানি ধ্বংস হবে। কারণ যদি ক্যাপিটাল মার্কেট খুব মানে নড়াচড়া, যেদিন ক্যাপিটাল মার্কেট ওদিকে যাবে জার্মানি পুরো একদম ঢুকে যাবে। কিন্তু এক্সাক্ট সেটাই হলো 1929-এ। এন্ড দেন পিপল স্টার্টেড টেকিং হিম সিরিয়াসলি যে এই লোকটার একটা ভিশন আছে। না, এই লোকটা কথা মিলে গেছে, কথা মিলে গেছে। লোক যদি রোজ এক কথা বলে এবং সেই কথাটা একসময় মিলে যায় তখন কথাটা মিলে যায়। এবং মজার ব্যাপার হচ্ছে কি, সবাই সাফারার। হ্যাঁ, এবং যেটা সবাই জানে না যে হিটলারের নাৎসি পার্টি তখন দেখলো যে ক্ষমতায় আসার জন্য ওদের একটা বড় সমস্যা হচ্ছে কি, ওরা প্রচন্ড অ্যান্টি জিউস, জিউস ইকুয়াল টু ক্যাপিটালিজম। 1929-এ যে ইলেকশন জেতে, সেই ইলেকশনে স্ট্র্যাটেজিক্যালি ওরা দেখলো এবার আমাদের জেতার চান্স আছে, লোকে আমাদের সিরিয়াসলি নিচ্ছে, দ্যাট ওয়াজ দ্য ইলেকশন। তারা জিউদের সম্বন্ধে হঠাৎ করে ভালো ভালো কথা বলা শুরু করলো, বললো না না আমরা হচ্ছে একটা মানে জেনারেল পার্টি, আমরা আমাদের ওই জাতি বিদ্বেষ বা জেনোফোবিয়ার মধ্যে নেই। ক্ষমতা দখল করার জন্য রাতারাতি তারা হিটলার জিউ কিছু জিউ ছিলেন যারা হিটলার পন্থী। না, সেটা একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে। 1929-এ হিটলার হচ্ছে মাস্টার অফ প্রপাগান্ডা এবং obviously গোয়েবলস ওয়াজ দ্য গ্রেটেস্ট, রাইট? তো হিটলারের একটা মজা আছে, আরেকটা মজা হচ্ছে হিটলারের ক্ষেত্রে ইহুদিদের ক্ষেত্রে একটা জোক আছে যে ইহুদিদের বলা হচ্ছে যে তোমরা কোথায় থাকবে, হ্যাঁ তোমাকে তো যে সোভিয়েত ইউনিয়নে মারধর করা হয়, ব্যবসা করা, সোভিয়েত ইউনিয়নে অত্যাচার হয়, বলছে হ্যাঁ তাও জার্মানিতে থাকতে চাইছো, বলছে হ্যাঁ কেন, অনেকগুলো সমস্ত জায়গাগুলো সব জায়গায়, মানে বলছে দিনের শেষে তুমি কেন এত কিছুর পরেও কেন জার্মানিতে থাকতে চাইছো? লাস্টে জিউ বললো যে আরে ওরা তো ব্যবসাটা করতে দেয়, সোভিয়েত ইউনিয়নে ব্যবসা করা যায় না। না সেটা একটা ইন্টারেস্টিং। কিন্তু আরো একটা যেটা এখানে একটা ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে ওই 1929 ইলেকশনে কিছু জিউস মুখকে অ্যাকচুয়ালি মানে হিটলারের নির্দেশে ওরা নিয়ে এসেছিল যে আমরা জিউস বিরোধী নই, এবং যার জন্য ওদের জনপ্রিয়তা হঠাৎ করে ওভারনাইট কমিউনিস্টদের আগের থেকে অনেকটা বেড়ে যায়, আগের থেকে অনেকটা বৃদ্ধি পায়। অবভিয়াসলি তখনও একটা সেন্টিস্ট পার্টি আছে, এদিকে ডান দিকে হিটলার, অন্যদিকে সোশ্যালিস্ট পার্টি মোটামুটি ভালোভাবেই আছে এবং নিজেদের মধ্যে মারামারিও করছে কন্টিনিউয়াসলি, তাদের মধ্যে মারামারি হচ্ছে। আমি সেদিকে যাচ্ছি না, আমাদের সেটা ফোকাস না। এখানে একটা জিউদের সাপোর্ট পাওয়াটা বড় কারণ হচ্ছে হিটলারের পার্টি তখন রেগুলার বেসিস কমিউনিস্টদের পেটাতো, যে কোনো জায়গায় একটা ক্ল্যাশ। হ্যাঁ,
এটা খুব গুরুত্বপূর্ণ বলেছো, কারণ জিউসরা ভেবেছিল যে কমিউনিস্টরা ক্ষমতা আসলে তো আমাদের ব্যবসাটাই করতে দেবে, ব্যবসা বন্ধ হয়ে গেছে সব জায়গায়। তো এটা কিন্তু আমাদের বাঙালি মুসলমানদের মতো। এখন দেখো বাঙালি মুসলমানরাও তৃণমূলের তিক্ত বিরক্ত, কিন্তু তারা সিপিএম কে ভোট দিতে চায় না, কেন সিপিএম আসলে তো আমাদের ব্যবসাটাই বন্ধ করতো। এটা আমি অনেক সিপিএম কে বলেছি। এই ব্যাপারটা তবে আজকে থেকে 100 বছর আগে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা ছিল। জিউ ডিডন্ট বিলিভ দ্য বলশেভিক। কেন? আরেকটা বড় কারণ, বলশেভিকদের বিপ্লবে বড় একটা অংশ ছিল প্রথম দফায় তারা ছিল ইহুদি, কিন্তু স্টালিন আসার পরে সেই ইহুদিদের নির্মূল করা শুরু হয় এবং ইহুদিদের অল ওভার ওয়ার্ল্ড একটা কানেক্টিভিটি থাকে। ওটা তো সেই কারণে তাদের বলশেভিক বিশ্বাসটা ক্রমশ চলে যেতে থাকে যে বলশেভিকরা শুধু, হিটলার তো তখনও ইহুদি মারা শুরু করেননি, অলরেডি জিউদের মারা শুরু হয়েছে। এবং জিউদের শুধু মারা শুরু হচ্ছে না, জিউদের মানে রীতিমতো কমিউনিস্ট পার্টির হায়ারকিতে যারা রয়েছে বেশিরভাগ জিউদের সরিয়ে দেওয়া হচ্ছে। এবং স্টালিন ওয়াজ ক্যাথলিক, সরি ক্যাথলিক না, স্টালিন ওয়াজ মানে তাহলে আরেকটা প্রশ্ন অর্থোডক্স। আরেকটা প্রশ্ন উঠবে যে স্ট্যালিন তো জানছেন যে 1935-এ জিউদের ওপর কি পরিমাণ গণহত্যা চালানো হচ্ছে, তাদেরকে ধরে ধরে জেলে পোড়ানো হচ্ছে, এবং জিউদের ওপর যে একটা জেনোফোবিক গভর্নমেন্ট তৈরি হয়েছে করছে, এত কিছু স্ট্যালিন জানা, মানে জার্মানিতে যেটা হচ্ছে, স্ট্যালিন দেখতে পাচ্ছেন যে জার্মানিতে হিটলার পুরোপুরি একটা জেনোফোবিক গভর্নমেন্ট তৈরি করেছেন, জিউসদের জেলে পুড়ছেন, জিউসদের মারধর করা হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হলো, তাদের সম্পত্তি কেড়ে নেওয়া হচ্ছে, তাদের কনসেন্ট্রেশন ক্যাম্পে পাওয়ানো হচ্ছে। দ্যাট হ্যাপেন বাই 1935 অলরেডি। কনসেন্ট্রেশন ক্যাম্পটা তখন সেভাবে চালু হয়নি, কিন্তু এই একটা ক্রাইমও কি স্টালিনের কাছে নতুন? স্ট্যালিন তো যেটা করেছেন সেটা হচ্ছে যে অ্যান্টি কমিউনিস্ট হলে তার আগে 2 কোটি লোক মেরে ফেলেছেন। তার আগে 2 কোটি, কিন্তু এবার হচ্ছে স্ট্যালিন তার কাছে 2 কোটি লোক যে মেরে ফেলেছে, স্টালিন তার আগে 2 কোটি লোককে না খাইয়ে মেরে ফেলেছে, ঠিক আছে? হ্যাঁ, কিন্তু জাতিবিদ্বেষ জার্মানিতে তীব্র হচ্ছে, তার তো জার্মানিতে প্রচুর চর আছে, অবভিয়াসলি সোভিয়েত ইউনিয়নের চর গোটা জার্মানি জুড়ে আছে। তো কোশ্চেন হচ্ছে যে এত কিছু জানার পর স্ট্যালিনের মনোভাব কি ছিল, যে হিটলার যখন এত ইহুদি মারছে তখন হোয়াট ইজ হিজ মাইন্ডসেট স্ট্যালিন? এটা নিয়ে কি তুমি সারা জীবনে একজন ইহুদিকে বিশ্বাস করতেন, মানে 100% বিশ্বাস করতেন, সে হচ্ছে তার দর্জি। সবাই বলতো এই একজন লোক যাকে স্টালিন বিশ্বাস করেন, ওর মাপ নেওয়ার ক্ষেত্রে স্টালিন কখনো আর বলেন না মাপটা ঠিক নিয়েছে না। বাকি রেস্ট অফ দ্য যত ইহুদি আছেন স্টালিনের, তাদের সম্বন্ধে চিরকাল একটা এটা কি কারণ যে সেই একই জিনিস নাৎসিদের মতো, যে ইহুদিরা রাশিয়াতে ভালো ছিল বলে? না, স্টালিনের যে ছোটবেলার শিক্ষা, উনি যে অর্থোডক্স সেমিনারিতে পড়াশোনা করেছেন, সেখানে জিউদের সম্বন্ধে যে জর্জিয়ান যে জায়গায় উনি বড় হয়েছেন, সেই জর্জিয়ান টেন্ডেন্সি ওনাকে এইরকম ভাবতে বাধ্য করে। এবং উনি দেখেন যখন পার্টিতে প্রথম আসেন যে বেশিরভাগ লোক নাম পাল্টে লেভ ব্রনস্টাইন হয়ে গেছেন, ট্রটস্কি, প্রতিটা লোকের নাম আলাদা আলাদা, যারা কামেনেভের নাম আলাদা, কামেনেভের নাম ওটা নয়। এরা হচ্ছে বলশেভিক পার্টির আদলে এরা দখল করছে, এরা পার্টি দখল করে বসে আছে, যারা আসলে সিংহভাগের উপরের দিকটার পুরোটাই হচ্ছে ইহুদি, যারা নাম শুনে বোঝা যায় না এরা ইহুদি, কিন্তু আসলে ইহুদি। স্টালিন ওয়াজ এ সোল এক্সেপশন, ওই বড় যে সার্কেলটা। এবং স্টালিনের ইহুদি বিদ্বেষ এতটাই ছিল, স্টালিন কি করেছেন, যখন চুক্তি হচ্ছে, মলোটভ রিবেন্ট্রপ প্যাক্ট হচ্ছে, ওনার একজন লোক ছিলেন কাগানোভিচ, তিনি ইহুদি, মানে নাম বংশ পরিচয় ইহুদি। তাকে স্টালিন বলছেন প্রথমে, বলছেন তো তুমি রিবেন্ট্রপকে বলছে আপনি একটা টোস্ট করুন স্বাস্থ্যপান ইসেতে করে, কার সম্মানার্থে? আমাদের কাগানোভিচের সম্মানার্থে। স্টালিন ওয়াজ হি লাভড ব্ল্যাক হিউমার, বলছেন কাগানোভিচের সাথে, উনি কিন্তু জিউ। এবার মানে রিবেন্ট্রপ দেশে মারছেন এত ইহুদি, যাদের মারেন সেই গভর্নমেন্টের রিপ্রেজেন্টেটিভ, তিনি কার সম্মানার্থে টোস্ট করছেন? ইজ এ জিউ। করার পরে এখানে এই অবধি হলে ঠিক ছিল যে উনি একটা ব্যালেন্স করছেন, উনি তারপরে কিন্তু করছেন না, কাগানোভিচকে ডেকে আনছেন, ডেকে নেওয়া, আরে কাগানোভিচ তুমি কোথায় চলে যাচ্ছ, ইউ কাম হিয়ার, তুমি এখানে আসো, তুমি হিটলারের সম্মানার্থে একটা টোস্ট করো। মানে একজন ইহুদিকে দিয়ে হিটলারের সম্মান তিনি টোস্ট করাচ্ছেন। এটা ওটা ওনার ব্ল্যাক হিউমার, উনি যা বলেন উনি এটা মজা, বিকৃত একটা মজা পাচ্ছেন যে একজন, অথবা তিনি হয়তো টেস্ট করতে চাইছেন যে এই লোকটা জাতিসত্তার ঊর্ধ্বে উঠে কমিউনিস্ট হতে পারছে কিনা। এটা টেস্ট, আই ডোন্ট নো কমিউনিস্ট। আই থিংক কাগানোভিচ হ্যাড পাস দ্য টেস্ট মাচ বিফোর, কারণ উনি কাগানোভিচ ওনার কাজই ছিল, কাগানোভিচ সামনে আসলেই উনি ইহুদিদের সংক্রান্ত বিপ্লব দা ইহুদিদের খুব বিশ্রী বিশ্রী জোক আছে বিভিন্ন রকম ইউরোপিয়ান সার্কেলে, আগে আরো বেশি ছিল, সেই জোকগুলো উনি কাগানোভিচ আসলেই উনি কাগানোভিচের সামনে উনি বলতেন। কেন বলতেন? যে ওই জোকগুলো যাতে শুনে
কাগানোভিচের মুখে কোনো চেঞ্জ হয়, কাগানোভিচ কাচুমুচু মুখ করতেন, ওই কাচুমাচু মুখ দেখেই স্টালিনের আনন্দ যে একটা ইহুদি যে স্ট্যালিন অ্যাকচুয়ালি সেডিস্ট ছিলেন, মানে অন অল স্যাডিস্ট। এবং না না, আরেকটা মজার ঘটনা, স্টালিনের একটা মজা ছিল, কাউকে হট করে এসে বললো এই তুমি এখানে তোমাকে অ্যারেস্ট করেনি, হ্যাঁ ওয়েদার ইজ অ্যারেস্ট করেনি এটা জোক না সিরিয়াস, অনেক লোক সঙ্গে ঘাবড়ে, তোমাকে এখন অ্যারেস্ট করেনি, তুমি এখন টেবিলে বসে আছো, মানে দ্যাট গাই জাস্ট, মানে কি বলবো, এটা অনেকে হচ্ছে আমরা বলি তোকে অ্যারেস্ট করেনি, কিন্তু স্টালিন বলছে অ্যারেস্ট করেনি, ওয়েদার ইট ইজ সিরিয়াস অর নট। No, অনেকে ভাবছে that's a very good thing, and we know that Stalin had a lot of dark humor, কিন্তু যেটা পরিষ্কার সেটা একটা ডার্ক হিউমার বলি, একটা মজার ডার্ক হিউমার বলি, খুব ইন্টারেস্টিং, যারা শুনবে তাদের পরে ভালো লাগবে। তখন বুখারিনের সাথে স্টালিনের খুব গোলমাল। বুখারিন কোনো একটা জায়গায় লিখেছেন স্টালিন ডার্ক হিউমার ছাড়া কোনো হিউমার ভালোবাসে, হ্যাঁ। স্টালিন এবার সকাল হট করে বুখারিনের সঙ্গে গোলমাল চলছে, কিন্তু স্টালিনের কথা জানতেন অনেক, হি হ্যাড শার্প মেমোরি, খুব দুর্ধর্ষ মেমোরি, উনি কিছু ভুলতেন না। হট করে সকাল না সরি সন্ধ্যার দিকে 8টা 8:30 নাগাদ বুখারিনের তখন সদ্য ওনার মানে শেষ যে বিয়ে করেছেন একটা বাচ্চা হয়েছে, হট করে কতগুলো এনকিভিডি লোক ঢুকে পড়ে বলছে আপনাদের এই বাড়িটা এখন ছেড়ে দিতে হবে, আমাদের এ থেকে এসছে অর্ডার এসছে। এবার এটা স্টালিন জানেন যে ওরা রেড করেছে। তখন বুখারিন বলছে কোথায় যাবো, এত বই খাতা পত্র নিয়ে কোথায় যাবো আমরা জানি না, আপনাকে বেরিয়ে যেতে হবে, আমাদের পার্টি অর্ডার আছে। তখন হট করে ফোনটা রিং হয়েছে, ফোনটা রিং হওয়া মাত্রই বুখারিন ফোনটা তুলেছেন, তোলা মাত্র বুখারিন বলছেন হ্যালো, তখন উল্টো দিকে স্টালিন বলছেন যে কি বুখারিন কি করছো, বলছে আরে কতগুলো লোক এখানে ঢুকে পড়েছে, বলছে এই মুহূর্তে ঘর ছেড়ে দিতে হবে, বলছে এই মুহূর্তে ঘর ছেড়ে দিতে হবে, গিভ মি দ্য ফোন, ওদের সাথে কথা বলাও আমাকে, কথা বলেছে, বলছে কে পাঠিয়েছে তোমাদের, বলছে কমরেড ইয়েজোভ, বলছে ইয়েজোভ, আমি স্টালিন বলছে তুমি এক্ষুনি ঘর থেকে বেরিয়ে যাও, আর বুখারিনকে বলছে ওদের লাঠি মেরে এখন এখান থেকে বের করে দাও। বাট দ্য কমপ্লিট থিং ওয়াজ এ ড্রামা। স্টালিন তারপর নিজের লোককে বলছেন যে লোকে বলে আমি ব্ল্যাক হিউমার ভালোবাসি, ইজ ব্ল্যাক হিউমার ইজ রিয়েল হিউমার। তো স্টালিন ওয়াজ এ কমপ্লিট ম্যান উইথ, মানে ওনার স্যাডিস্টিক মেন্টালিটি ছিল। তার থেকেও বড় কথা হচ্ছে উনি এমন জায়গায় এমন কথা বলতেন লোকে ঘাবড়ে যেত। শুধু নয়, উনি কাউকে সুপিরিয়র দেখতে পছন্দ করতেন না। স্টালিনের হাইট খুব কম, তুমি জানো বিপ্লব দা, অনেকে জানে না, হিটলারের থেকে স্টালিনের হাইট কম। যখন চুক্তি হচ্ছে হিটলারের নিজেদের হাইট নিয়ে ইনফিরিয়রিটি কমপ্লেক্স ছিল, হিটলারের ইনফিরিয়রিটি কমপ্লেক্সের কারণ আলাদা, কারণ তার পাশে জার্মান জেনারেল দাঁড়াতো যারা আলটিমেটলি 7 ফুটের কাছাকাছি হাইট। কিন্তু স্টালিনের ব্যাপারটা অন্যরকম, স্টালিনের অ্যাঙ্গেলে ছবি তোলার একটা কোনো জায়গা ছিল, এটা প্রভাকরণের ছিল, আমাদের এলটিটিজি প্রভাকরণের ওই অ্যাঙ্গেলে ছবি তুলতে হতো, যেখানে ওকে এটা ডিক্টেটর দেখলে একটা কমপ্লিট, মানে প্রভাকরণের নামটা আমি বললাম, ওই ছোট জায়গার মধ্যে ছিল, ওকে যদি বড় দেশ দেওয়া হতো হোয়াট কুড হি ডু আমি জানি না, তা কি করতে পারে। মানুষ তার ক্ষমতার জন্য পাগল, দ্যাট ইজ এ ভেরি। আমি কথাটা শেষ করি, যে গল্পটা বলছি যে এটা ইন্টারেস্টিং, লোকে শুনতে ভালো লাগবে। স্টালিন হট করে দেখেন যে সব দাঁড়িয়ে আছেন, সবাই চুক্তি করছে, সব জার্মান অফিসাররা হাইট শর্ট, উনি ওর মধ্যে শুলসে নামে একজনকে দেখেছেন, একদম টাওয়ারের মতো হাইট, 7 ফুট সামথিং। উনি এনে ওই শুলসকে বলছেন তুমি আমার পাশে দাঁড়া, নিয়ে এসে জার্মানরা যারা সই করছে রাশিয়ানদের পাশে দাঁড়িয়ে, হাইট ছোট লাগছে রাশিয়ানদের, ওই শুলসেকে পাশে দাঁড় করে দিয়েছে ছবি তোলার সময়। শুলসে ওয়াজ নো ওয়ান, কোনো কেউ জানে না শুলসে কে, জার্মান পিপলও জানে না। ছবিটা যখন ছাপা হবে, তখন যখন ছবিটা তোলা হয়েছে, ছবিটা ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে, যে কেউ দেখতে পারে, যে সব অফিসারকে শুলসের সামনে ছোট লাগছে। স্টালিন ইচ্ছা করে ওটা করেছেন যে জার্মানরাও লম্বা নয়, জার্মানদের মধ্যেও হাইটের একটা তারতম্য আছে, মানে, এবং হিটলার এটা জানতে পারেন যে এরকম একটা করে আমাদের অফিসারদের বেটে দেখানো হয়েছে, আমাদেরই অফিসার। যখন একানোজোভ বা ডেকানোজোভ অনেকে বলে, একানোজোভ যখন রাষ্ট্রদূত হয়ে বার্লিনে আসেন, তখন স্টালিন ওটা মনে রেখে দিয়েছিলেন যে এরকম একটা কাজ করা হয়েছে। সেই ছবিটাও আছে। একানোজোভের হাইট হচ্ছে জুতো পরলে 5 ফিট। তার পাশে স্টালিন হিটলার 2জন স্পেশাল অফিসার পাঠিয়েছিলেন তাকে রিসিভ করার জন্য, যখন ট্রেন থেকে নেমেছেন। 5 ফিটের পাশে সুপরা মিলিটারি, জার্মান মিলিটারি, তাদের হাইট হচ্ছে একজন 6 ফুট 9, আর একজন বোধহয় 6 ফিট 11 কাছাকাছি। এই মানে ওই ছবিটা উনি তুলিয়ে রেখে উনি ওটাকে আবার ছাপিয়ে দিয়েছিলেন যে নিউ ডিপ্লোম্যাট হ্যাজ অ্যারাইভড ইন বার্লিন, এইরকম, মানে জার্মান ভাষায় যেটা
ছবিটা মানে সরি লেখাটা হয়েছিল পেপারে, এবং বলেছিলেন প্রতিটা পেপারকে যে এই ছবিটা ফার্স্ট পাঠায় দেবে যে নতুন রাশিয়ান রাষ্ট্রদূত এসছেন, কিন্তু অর্থাৎ ছবিটা আমি এটা বুঝতে পারছি যে দুজনের মধ্যে একটা জাতি বৈষম্যের খেলা চলছে। সো অ্যাকচুয়ালি ইউ পয়েন্টেড আউট এ ভেরি গুড ওয়ান। সেটা হচ্ছে এই যে উনি যেহেতু জর্জিয়ান সেমিনারিতে পড়াশোনা করেছিলেন এবং যে কোনো খ্রিস্টান সেমিনারি ছিল অ্যান্টিসেমেটিক, অ্যান্টি, কারণ ইউরোপে যে কোনো সেমিনারি সেটা জিউস বিরোধী হবে। সেহেতু আমরা দুটো জিনিস দেখবো, যে তাহলে পরবর্তী ক্ষেত্রে আমরা যদি বলি যে স্ট্যালিন কখনোই সোশ্যালিজমে বিশ্বাস করতেন না, ছিলেন পিতৃতান্ত্রিক, যে পিতৃতান্ত্রিক ধারণাগুলো তাহলে তিনি ওই ধর্ম থেকে পেয়েছিলেন, বিকজ তার শিক্ষাটাই ছিল ধর্মীয় শিক্ষা। ওনার মেয়ে বলেছে ওনাকে আটকে রাখা, ওনার মেয়ে বলেছে ওনাকে আটকে রাখা হতো একটা বন্ধ ঘরে। ওনার মেয়ে নিজের লেখাতে বলছেন এই আমার বাবা যে চিরকালের ওরা বদ্ধ ঘরে বদমাশি করার জন্য আটকে থাকতেন, সেই থেকে উনি এই সমস্ত মানে সেখানে গিয়ে ওনার প্রতিশোধ স্প্রিয়াটা ক্রমশ ওনার মধ্যে এটা জাগতে থাকে যে আমার সাথে এই সমস্ত করা হচ্ছে। এবং স্টালিনের বাবা স্টালিনকে খুব পেটাতে একটা সময়, কিন্তু সেটা তখনকার দিনে বাচ্চারা বাবা মার কাছে মার খাবে। গোর্কির বই তো পেয়েছি যে রাশিয়ানদের, ওটা রাশিয়ান কেন আমাদের সময় তো মানে ছোটবেলায় বাবাদের মামার মাইয়ে ছিল যে পেটাতো। আমি বোধহয় আমাদের জেনারেশন থেকে পুরো বাদ দিয়েছি যে ছেলে মেয়েদেরকে পেটানো এখন আর সম্ভব। তো ঘটনাটা হচ্ছে যে হ্যাঁ, কিন্তু এখানে আমরা আবার আমাদের মেন আলোচনায় শুরু আসি। আজকে ওটা আমরা ফোকাস করছি যে স্ট্যালিন হিটলারের সমস্ত কুকর্ম, আমি এখনো 39-এ যাইনি, রিবেন্ট্রপ চুক্তিতে আমি যাইনি, তার আগে তিনি পরিষ্কার দেখতে পাচ্ছেন যে হিটলার চেকোস্লোভাকিয়া চাইছেন, তিনি মানে সুইজারল্যান্ড চাইছেন, তিনি অস্ট্রিয়া দখল করলেন, তিনি রাইনল্যান্ডে সেনা পাঠিয়ে দিলেন, রাইট? সিং অল অফ দ্যাট। সো কোশ্চেন হচ্ছে যে যখন উনি রাইনল্যান্ডে সেনা পাঠাচ্ছেন, চেকোস্লোভাকিয়া দখল করছেন, অস্ট্রিয়া দখল করছেন, তখন রিয়াকশন, স্ট্যালিনের রিয়াকশন কিছু, কারণ থ্রু আউট দিস থিং সোভিয়েত ইউনিয়ন সাপোর্টেড নট অনলি। ওই সময় একটা সমস্যা, ওই সময় সোভিয়েত বাহিনী একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিল এবং স্টালিন নিজে একটা সমস্যার মধ্যে দিয়ে ছিলেন। কারণ স্টালিন থট হি কুড বি ইন মানে একটা ভেরি শর্ট টাইম তার হাতে আছে, তাকে কিছু ডিসিশন নিতে হবে, আদারওয়াইজ হি কুড বি আউট অফ পাওয়ার। না বলছেন তিনি নিজের ক্ষমতা বাঁচানোর চেষ্টা করছেন, তখন তারা নিজের ক্ষমতা বাঁচানো। স্টালিন সেই সময় এই 34-এ ওই সময় মানে পার্জ শুরু হচ্ছে, পাশাপাশি ওই সময় দেশের মধ্যে উনি কতগুলো সমস্যার মধ্যে ফেস করেছেন। এক নম্বর সমস্যা হচ্ছে উনি মিলিটারি আর এনকেভিডি বা সোভিয়েত সিক্রেট সার্ভিস নিয়ে উনি একটা সমস্যার মধ্যে ছিলেন। সোভিয়েত সিক্রেট সার্ভিসের যে যিনি টপ ছিলেন ওই সময় ইয়েগোদা, হি কুডন্ট পারফর্ম অ্যাকর্ডিং টু স্টালিনস চয়েস। এন্ড এই লোকটি স্টালিন পোলদের বিশ্বাস করতেন না। তিনি স্টালিন মনে করতেন পোলরা যে কোনো সময় আমাদের দেশের সাথে বিরোধিতা করতে পারে। এবং সোভিয়েত ইউনিয়নে বহু পোল অফিসার ছিল, ইনক্লুডিং তুখাচেভস্কি, যাদের মার্শাল তুখাচেভস্কি, এছাড়া আরো বেশ কিছু বড় বড় পদে যারা ছিলেন, তারা সেই পোস্টগুলোতে যারা সব মানে অফিসারদের পোল একটা কানেকশন ছিল। ইয়েজোভ অলসো সরি ইয়েজোভ তারপরে ইয়েগোদা সেরকমই একজন। স্টালিন এই সময় এই অংশটাকে ছাটার জন্য তৈরি হচ্ছিলেন এই লোকগুলিকে। প্রথমে এনকেভিডি কে উনি পার্চ করেন, উনি এনকেভিডি থেকে ইয়েগোদাকে সরিয়ে ইয়েজোভকে আনেন, পরে ইয়েজোভকে দিয়ে পুরো এই গ্রেট পার্ট যেটা উনি চালান, তারপর তাকে সরিয়ে আরেকজনকে নিয়ে আসেন, হি ওয়াজ জর্জিয়ান বেরিয়া। এই যে পার্টটা, এই পার্টটার সময় স্টালিন ওয়াজ বিজি উইথ দেম এবং মিলিটারি পার্ট শুরু করে, যেখানে তুখাচেভস্কিকে মেরে তার মধ্যে মানে সই করতে চাননি বলে, এখনো সেই ছবিটাকে যদি কেউ রাশিয়ান আর্কাইভে যায় দেখতে পাবে, ওনাকে মাথাটা টেবিলের মধ্যে গুঁতো মেরে দেওয়া, মানে ওনার মুখটার রক্তটা ফেটে দলিলে রক্ত লেগে আছে, ব্লাড স্টেইন। সেটা তুখাচেভস্কি তো বলতে পারবেন না কারণ ওকে মেরে ফেলা হয়, কিন্তু যদি ডিএনএ টেস্ট করা হয় ওনার ফ্যামিলির সবাইকে মেরে ফেলা হয়। এবং একই সাথে উনি মিলিটারি পার্ট চালাতে থাকেন। এই কাজে এই সময়গুলোতে উনি মিলিটারি পার্ট চালাতে থাকেন এবং পার্টির মধ্যে পার্ট চালাতে থাকেন স্টেপ বাই স্টেপ। এবং বুখারিন বাকি দেশ মানে ওই যেটা তখন সেদিন আগের দিন কথা হচ্ছিল রোজ সই করছেন, এই ব্যাপারটা তখন রোজই চলতে থাকে এবং প্রতি রাতে উনি সিনেমা দেখতে যেতে থাকেন। এইটা হচ্ছে ওনার একটা ডেইলি রুটিন ছিল। এটা আগেরবার বলেছিলেন যে উনি সবাইকে নৃশংসভাবে হত্যার আদেশ দিয়ে সিনেমা দেখতে চলে যেতেন। দ্যাট ওয়াজ হিজ। না শুধু নৃশংসভাবে হত্যা না, আরো কাজ করা হতো। মানুষকে মেরে ফেলার পর ওনার সিক্রেট সার্ভিস এজেন্ট ইয়েগোদা কি করতেন, মাথা থেকে নাক ফাটিয়ে মাথা থেকে বুলেট কালেক্ট করে নিয়ে আসা হতো, মানে শিক গরম করে মাথার মধ্যে ঘেটে শিক দিয়ে বুলেট বার করে আনা হতো, মানে এবং প্রতিটা বুলেটের গায়ে খোদাই করে নাম লেখা হতো যে এটা কাকে এই বুলেট দিয়ে কে মারা গেছে।
এক একটা যেটা করা হতো, মানে উনি প্রথমে মানে গুলি করে মারবার পরে ওই রড, ছোট ছোট রড ছিল সিক্রেট সার্ভিসের ওখানে, সেই জায়গাটায়, ওই জায়গাটায় গিয়ে ওর রড দিয়ে মাথা ফাটানো হতো, বা নাক দিয়ে গরম করে নাক ফাটিয়ে ওখান থেকে বুলেট গুলোকে বার করে আনা হতো, এবং সেই বুলেটের মধ্যে নাম লেখা হতো। সেই বুলেট পাওয়াও গেছে। যখন ইয়েগোদাকে অ্যারেস্ট করা হয় তখন দেখা যায় মানসিকভাবে এই বিকৃতি কেন? কারণ আমাদের যে কোনো ধর্ম শেখায় বা একটা জেনারেল টেন্ডেন্সি হচ্ছে মরে যাওয়ার পর ধরে নেওয়া হয় যে সমস্ত শত্রুতা গেছে, তারপরে এই মরে যাওয়ার পরেও শত্রুতা কেন? মানে এটা মরে যাওয়ার পরে বুলেট কালেক্টার্স, দ্য বুলেট, দেয়ার বুলেট কালেক্টার। অ্যাকচুয়ালি ওদের কাছে সেখানে মানে ইয়েগোদা বা ইয়েজভ, এদের কাছে কোনো বিশেষ কোনো টাইম পাস ছিল না। পার্টির মধ্যে ওরা থাকতো, পার্টির মধ্যে কাজ করলো, একটা অভূতপূর্ব ক্ষমতা, এবার আর কোনো কিছু করার নেই। তখন তারা মানুষকে নৃশংসভাবে মারা ছাড়া কমিউনিস্ট পার্টি আর সেরকম কোনো কাজ নেই বলছে এইসব নেতাগুলো। মানে ইয়েগোদা প্রথমে স্ট্রেট ছিলেন, পরে উনি বাইসেক্সুয়াল, সরি ইয়েজভ প্রথমে স্ট্রেট ছিলেন, পরে আর কোনো উপায়ন্তর না দেখে ওনার এন্টারটেনমেন্টের অবকাশ হওয়ার জন্য উনি বাইসেক্সুয়াল হয়ে যান। আমি এটা দোষ কিছু গুণের কথা বলছি না, মানে কিন্তু একজন বাইসেক্সুয়াল প্রথম থেকেই বাইসেক্সুয়াল থাকবে, কিন্তু বাইসেক্সুয়াল তো প্রথমে হট করে সে বাইসেক্সুয়াল হয়ে গেল, তার কারণ মানে এটার কারণটা কি তুমি বলতে চাইছো? যে মানে এত মানুষ মারতে মারতে এদের মধ্যে একটা মানসিক বিকৃতি চলে এসেছিল যে বেসিক্যালি দে কুড নট টেক ইট এনিমোর। তারা কিছু মানে এরা অনেকে নেশায় ডুবে থাকতেন। এদের কাছে মানে যখন ইয়েগোদার ফ্ল্যাট সার্চ করা হয় তখন তাতে 108খানা মহিলার গাউন পাওয়া যাবে, বিভিন্ন মহিলার বিভিন্ন রকমের সেক্সুয়াল যে সেক্স টয় যেগুলো, সেগুলো পাওয়া যাবে। তখনকার দিনে এগুলো খুব মানে এক্সট্রাঅর্ডিনারি জিনিস, বিশেষ করে সোভিয়েত ইউনিয়নে আরো বেশি এক্সট্রাঅর্ডিনারি জিনিস। কিছু ইয়ে পাওয়া যাবে, কি বলে পর্নোগ্রাফি। তুমি যেটা বলতে চাইছো সেটা হচ্ছে যে যে স্ট্যালিনের যারা জল্লাদ ছিলেন সেই জল্লাদরা এতটাই নারকীয় এবং পশুর পর্যায়ে পৌঁছে যায় যে তাদের লাইফে তারাও কিন্তু কারণ এটা তো ঘটনা, মানুষ নয়, এবং তাদের তো অবভিয়াসলি তাদের মধ্যে একটা সাইকোলজিক্যাল রিপারকেশন চলছে, এন্ড দে হ্যাভ টু বি দ্য অ্যানিমাল। তারা তখন নিজেদেরকে জন্তুর পর্যায়ে নিয়ে গেছে, এবং এছাড়া তার বেঁচে থাকার কোনো উপায় নেই, কারণ তারা যদি কোনো মানবীয় কাজ করতে যায় তারা তার জল্লাদগিরিটা করতে পারবে না। বেরিয়ার যেমন কাজ ছিল, বেরিয়ার একটা কাজ ছিল। বেরিয়া হচ্ছে একজন কোনো মেয়েকে ধরে নিয়ে এলেন, এসে বললেন মানে অফিসে নিয়ে এসে বেরিয়া বললেন, এটা পরবর্তী সময়, যে তোমার বাবাকে কিন্তু আমি অ্যারেস্ট করেছি, আমি না, আমার জুনিয়র অ্যারেস্ট করেছে, ইটস ভেরি ডিফিকাল্ট টু সেভ হিম, যা যা প্রমাণ পাওয়া গেছে সব ডকুমেন্টে, বিভিন্ন জনের ডকুমেন্ট ওনার নাম আছে, এখন কি করা যায়, তুমি আমার সাথে তাহলে একটা নাইট কাটিয়ে যাও, একটা আই কুড রিলিজ হিম। ভালো কথা, এই অব্দিও না হয় আমি মেনে নিচ্ছি। সব গণতান্ত্রিক দেশে এরকম উদাহরণ প্রচুর পাওয়া যাবে, এরকম নিজের পদের অপব্যবহার করছে বহু লোক। কিন্তু মানে আমি সাপোর্ট করছি না, আমি বলছি মানে এটা একটা এই অব্দি একটা প্যাটার্ন কমন, দিস ইজ এ ওয়াইড স্প্রেড অ্যাবিউজ অফ পাওয়ার এভরিওয়্যার। হ্যাঁ, কিন্তু এখানে গল্পটা এখানে শেষ নয়, গল্পটা এখানে শুরু। আমি যাকে রিলিজ করার জন্য ডেকে আনা হচ্ছে সেই লোকটি অনেক আগে মৃত, তাকে মেরে ফেলা হয়েছে। মৃত লোকের নামে মানে ফেইল্ড ব্যাংকের চেক কাটা হচ্ছে, এবং এই কিছু হওয়ার পরে একজন কর্নেল বাইরে দাঁড়িয়ে থাকার পর কর্নেল একটি ফুলের স্তবক দিয়ে ওই মহিলাটিকে দেওয়া হতো। এই যে একটা যে কনসেন্ট রেপ যেটা হলো, তারপরে একটি ফুলের স্তবক দিত। ফুলের স্তবক অ্যাকসেপ্ট করেছো মানে ইউ হ্যাভ পারমিটেড দ্যাট দ্য রিলেশনশিপ ওয়াজ ইন স্মুথ ওয়ে এন্ড আই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্যাট থিং, ইটস ইন উইথ মাই কনসেন্ট ইট ওয়াজ ডান। কিন্তু যদি তুমি ফুলের স্তবক অ্যাকসেপ্ট না করো, তার মানে তুমি আইন মানে এটা হয়েছে, ইট ওয়াজ মানে ক্রাইম, এবং ক্রাইম হলে তখন ওই মেয়েটির বিরুদ্ধে আবার একটা পুলিশ কেস চালু হয়ে যেত। বাবাকে ফিরে পাওয়ার আশা তো আমি ছেড়েই দিচ্ছি, বাবা তো নেই, বাবাকে কি করে পাওয়া যাবে, ইট ওয়াজ দ্য ক্রাইম। মানে এই যে মানুষকে ভয় দেখানো, কিছু কিছু পাড়ায় আগে লোক থাকতো, মানুষকে তোকে মারবো এটা বলে একটা আনন্দ পেত, এরা মাঝে মাঝে সায়েন্টিস্টদের ভয় দেখাতো যে আপনি রাস্তা দিয়ে যাবেন না, কিন্তু ট্রাক চাপা পড়তে পারেন। মানে এবার বেরিয়াই কথাটা বলছে ট্রাক চাপা পড়তে পারেন, ইট ওয়াজ নট আ জোক, ইট ওয়াজ আ থ্রেট। শোন, আমরা আবার ব্যাক করে ফিরে আসি আসল জায়গাটাতে, বিকজ উই আর ট্রাইং টু সি লাইক হিটলার যে ক্রাইম গুলো করছেন, হিটলারও সিমিলার টাইপের ক্রাইম হচ্ছে, রাইট? আমি তুমি যেগুলো স্ট্যালিনের ক্রাইম বলছো, এনটিভিডি বলছো, হিটলারের গেস্টাপো হচ্ছে জাস্ট তার কাউন্টার পার্ট, মানে একটা
বিরোধ ধরিয়ে দিলে এপাট ওপাট একই কাজ করছে, জার্মানিতে একই কাজ চলছে, ক্ষমতার অপব্যবহার হচ্ছে, মানুষকে মেরে ফেলা হচ্ছে। না এই তুমি ইউরোপিক তাহলে বলতে ক্লাইনগুলোর চাইছো জন্য যে স্ট্যালিন এগুলো নিয়ে নীরব ছিলেন কারণ উনিও জানতেন যে উনিও একই কীর্তিকলাপ চালাচ্ছেন, সো হোয়াট ইটস টু বি ওরিড। আর ওই না, উনি পার্জের জন্য ব্যস্ত ছিলেন এবং উনি একটা জিনিস ভাবতেন যেটা হচ্ছে যে জার্মান টেকনোলজি আমার দরকার। মানে উনি বলছেন যে উনার কাছে এটা একটা নেসেসিটি ছিল যে ওই তৃতীয় প্র্যাপলটাকে কন্টিনিউ করা, কারণ তাছাড়া জার্মান টেকনোলজি ট্রান্সফার হবে না। আমি তো সেটাই বলছি যে সোভিয়েত ইউনিয়নের ট্যাঙ্ক এবং জার্মানির ট্যাঙ্ক যদিও অনেকটাই পার্থক্য আছে। আরেকটা জায়গা আছে, জার্মান ফিলিক্স স্টালিন যখন স্পেনে যে গৃহযুদ্ধ চলছিল তাতে দুপক্ষই সাপ্লাই দেয়। এরা ওরা তো দুটো বিরুদ্ধ পক্ষে ছিল এবং সেই সময় হিটলার ফ্র্যাঙ্কোকে সাপোর্ট করে, মুসোলিনিও তাই করে। স্টালিন এই এদেরকে সাপোর্ট করে যাদের ওখানকার যে প্রজাতন্ত্রী যে কিন্তু স্টালিন সেখানে দুটো কাজ করে। স্টালিনের সাপোর্টটা ফ্রি অফ কস্ট দেননি। ব্যাংক অফ স্পেন, যে স্পেনের যে মানে সেন্ট্রাল যে রিজার্ভ, পুরো গোল্ড রিজার্ভ, ওয়ার্ল্ডের 4th লার্জেস্ট রিজার্ভ, ওই সময় পুরোটা আমরা লুট করে রাশিয়াতে নিয়ে চলে আসেন এবং দেখেন যে একটা অদ্ভুত এক্সচেঞ্জ রেটে এই স্পেনের যে কমিউনিস্ট মানে বামপন্থীরা তখন বুঝতে পারে যখন শরিক সাবুত হচ্ছে কাগজপত্রে এই বিনিময় টেকনোলজি দেওয়া, উইচ ইজ আ ওল্ড ফ্যাশন টেকনোলজি, যেটা কোনো তখন কাজে দাঁড়াতেই পারেনি জার্মানদের সামনে, ফ্র্যাঙ্কোর বাহিনীর সামনে। ওরা তখন দেখতে পায় সেই ডলার এক্সচেঞ্জ রেট, তুমি জানো একটা অদ্ভুত, ওরা একটা ফিক্স করে রাখে নিজের মতো রেট, মানে সারা পৃথিবীতে যে রেট চলছে। এখানে বোধহয় একটা জিনিস ভুল করলে অ্যাকচুয়ালি, না আমি বলে দিই, এই কথাটা শেষ করি তারপরে তোমার কথাটা তুমি শুনো। তখন স্টালিন বুঝতে পারেন যে ওনার ট্যাঙ্ক রেজিমেন্ট হুইচ হি থট সুপিরিয়ার, আসলে সেগুলো জার্মানদের কাছে কিছু নয়। উনি ট্যাঙ্ক রেজিমেন্ট সিস্টেমটাকে উঠিয়ে দেন, সেগুলোকে ইনফ্যান্ট্রি ডিভিশনের মধ্যে ওগুলোকে ডিস্ট্রিবিউট করে দেন। ট্যাঙ্ক যে সেপারেট ট্যাঙ্ক রেজিমেন্ট থাকে সেই ব্যাপারটাই অ্যাবলিশ হয়ে যায় ওই সময়টা, আবার ওটা যুদ্ধের আগে ফিরে আসবে। এই সময়টা ওনার কিছু জায়গার সেটেলমেন্ট দরকার ছিল। এই সেটেলমেন্ট হচ্ছে উনি ভেবেছিলেন, স্টালিন একটা আশঙ্কা অবশ্যই করেছেন যে যুদ্ধ হবে, বাট নট বিফোর 1942। ততদিনে আমি রেডি হয়ে যাব, আমার মিলিটারিতে যে হায়ারার্কিতে যে একটা গ্যাপ তৈরি হয়েছে তাদের আমরা ট্রেনিং দিয়ে নিতে পারবো, দে উইল বি প্রিপেয়ার্ড, ওয়ার ফিট একটা আর্মি তৈরি করতে পারবো। এই সময়টা আমার দরকার, ওই কারণে উনি চুক্তিতে যান, সেটা একটা বড় কারণ। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে আমাদের একটু তাড়াতাড়ি আলোচনা শেষ করতে, আমাকে একটা জায়গায় যেতে হবে, একটা কুইকলি আমি আসি, বা 1939 কুইকলি চলে আসি। 39 যে চুক্তিটা হলো তার অ্যাকচুয়ালি হচ্ছে যে এই যে নন অ্যাগ্রেশন মানে হচ্ছে পোল্যান্ড ভাগ করবো, অর্থাৎ ইস্টার্ন পোল্যান্ডটা। না 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 না, এখানে একটা গোলমাল আছে। আমার তো ধারণা ছিল পোল্যান্ড ভাগ করার জন্য, ইস্টার্ন পোল্যান্ড আমি নেব, ওয়েস্টার্ন পোল্যান্ডটা তুমি নাও, মিটে গেল গন্ডগোল। বাট আমরা পোল্যান্ড ভাগ হলো নয়, এই মানে এই ব্যাপারটাকেও চেক করতে পারে, আমি ঠিক বলছি না সঠিক বলছি। 1939 দুটি চুক্তি হয় জার্মানদের সাথে, সোভিয়েত ইউনিয়নের দুটি চুক্তি হয়। একটা 23 অগাস্ট 1939 আর অন্যটা হচ্ছে 27-28 সেপ্টেম্বর 1939। একটা পোল্যান্ড আক্রমণের আগে, বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে হিটলার গট দ্য ফ্রি হ্যান্ড, তারপর উনি আক্রমণ করেন। আর হয়ে যাওয়ার পরে এটা হচ্ছে নন অ্যাগ্রেশন প্যাক্ট, এটার তাও কিছু সলিউশন দেওয়া যায় যে না আমি যুদ্ধ চাইনি, তাই এটা তো চুক্তিটার নামটা তো ভুল, ওটা তো নন অ্যাগ্রেশন প্যাক্ট হওয়া উচিত না। তারপরে আরেকটা চুক্তি হয়, শুনো, আমার মতে চুক্তিটার নাম হয়েছিল মিউচুয়াল অ্যাগ্রেশন প্যাক্ট, কারণ যখন পোল্যান্ডকে অ্যাটাক করে, পশ্চিম দিক থেকে হিটলার অ্যাটাক করে, পূর্ব দিক থেকে পোল্যান্ডকে রেড আর্মি অ্যাটাক করে। আমি তো ওটাকে বলি মিউচুয়াল অ্যাগ্রেশন প্যাক্ট, ওটা নন অ্যাগ্রেশন প্যাক্ট ছিল। রাইট, আচ্ছা, মিউচুয়াল অ্যাগ্রেশন প্যাক্ট কোট আনকোট। আমার কথাটা হচ্ছে 27 সেপ্টেম্বর 1939 যে চুক্তিটা হয়, তার মধ্যে যত রাজ্যেরই গন্ডগোল হয়, সিক্রেট প্রোটোকল আছে, একটা বড় রঙিন ম্যাপ করে কে কোন জায়গাটা ভাগ করে নেবে, তারপর বাকি স্টেট গুলো, ব্যালটিক স্টেট গুলোকে কিভাবে ভাগ করা হবে, হ্যাঁ, এই গোলমাল গুলো যে অন্য এইবার আমাদের এখানে, মানে এটা তো একটা সাম্রাজ্য। একটা কথা বলি, তুমি কথাটা পরে কেউ চেক করে দেখতে পারে। 1939 সাল থেকে 1941 সালের 22শে জুন কমিউনিস্ট পার্টি সব দেশে সব জায়গায় প্রপাগান্ডা হয়, সিনেমা ফিল্ম তৈরি হয়, কিন্তু এই সময়টা, এই যে 1.5-2 বছর, সোভিয়েত ইউনিয়নের 45টা ফিল্ম তৈরি হয়, তার একটি ফিল্মও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল না, সব ফিল্ম ছিল ফ্যাসিবাদের। আমাদের ভারতেই তো তাই হয়েছে। ভারতে সেই সময় যেহেতু ব্রিটিশরা তখন, মানে কি 1939 থেকে কি হয়ে গেল, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা হচ্ছে তাহলে ভারতের শত্রু। তাহলে আমরা দেখবো 1939
সবচেয়ে বড় শত্রু হয়ে গেল। তাহলে আমরা দেখবো 1939-এ কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেস একসাথে ইংল্যান্ডের বিরুদ্ধে কাজ করছে, কারণ ব্রিটেন শত্রু। যেই জার্মানি সোভিয়েত ইউনিয়ন আক্রমণ করে বসলো অপারেশন বারবারোস, সঙ্গে সঙ্গে কমিউনিস্ট পার্টি ঘুরে গেল। ব্রিটেন আর আরেকটা কথা আছে, গুলাগে একটা প্রচলিত তখন ব্রিটেন বন্ধু, তখন কমিউনিস্ট পার্টি হচ্ছে না এখন আর ভারতের স্বাধীনতা আমরা নেই, আমরা ভল্ট কাছি। মানে ভারতের কমিউনিস্ট মানে হচ্ছে মাথা মোটা থার্ড রেটেড পাবলিক। আই উইল সে ইট ভেরি ওপেন। নির্ভীক মার্কিন সঙ্গে আছে মহাচীন, আমি বলছি নির্ভীক মার্কিন সঙ্গে আছে মহাচীন, এই বলে একটি কবিতা, এরকম একটা আমার মনে নেই, ছোটবেলায় পড়েছিলাম কবিতাটা, বাংলা কবিতা একেবারেই দরমই, একটা কবিতা ছড়া লেখা হয়েছিল। কিন্তু মজা হচ্ছে গুলাগে, যে গুলাগ ক্যাম্পে যে গালাগালি গুলো দেওয়া হতো তার মধ্যে একটি গালি ছিল ইউ ফ্যাসিস্ট। সেই ফ্যাসিস্ট গালিটা 1939 সালের সেপ্টেম্বর মাসের পর থেকে 1941 সালের 22শে জুন অব্দি দেওয়া নিষেধ ছিল, যে এখানে নিষেধ স্ট্রিক্টলি রিটেন অর্ডার ছিল, নিটলের সাথে সহযোগিতা করছে। মজার ব্যাপার যেটা আরো আছে সেই সময়, ফ্যাসিস্ট গালি দেওয়ার বিপদ আছে। ফ্যাসিস্ট যদি গালি দিতে হয়, একটা ফ্যাসিস্টের কোলাবোরেটর হচ্ছে স্টালিন। স্টালিন শুড বি ইন গুলাগ। এখানে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে সেই সময় ভারতে যে কেসটা হয়েছে, তুমি খেয়াল করবে যে ভারতের কমিউনিস্টরা নেতাজির এগেনস্টে পর্যন্ত চলে গেল, কারণ নেতাজি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করছেন, এবং ব্রিটিশদের বিরুদ্ধে যে যুদ্ধ করছে সে তখন কমিউনিস্টদের বিরুদ্ধে যুদ্ধ করছে, যখন ব্রিটেন এবং কমিউনিস্ট একসাথে চলে আসছে আবার 41। ইট ওয়াজ লাইক এ টোটাল মেস। কমিউনিস্টদের সম্বন্ধে বলতে গেলে মানে আমার একটা জায়গায় আপত্তি আছে, কমিউনিস্টদের সম্বন্ধে কমিউনিস্ট পার্টি ভুল করতে পারে, কিন্তু এই যে এটা ভুল হয়েছে এইটা স্বীকার করার জন্য যে মানে একটা যে এখানে আরো একটা ব্যাপার আছে যেটা 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 কমিউনিস্টরা স্বীকার করে না, যে 1939-এর চুক্তিটা নন এগ্রেশন প্যাক্ট নয়, ইটস এ প্যাক্ট অফ মিউচুয়াল এগ্রেশন আছে। প্রথমে কি হলো, পোল্যান্ড যখন হিটলার অ্যাটাক করছে, পোল্যান্ড ওয়েস্ট সাইড থেকে হিটলার অ্যাটাক করছে, ইস্টার্ন সাইড থেকে রেড আর্মি অ্যাটাক করছে। তুমি কিছুদিন পরে করেছে, 15 দিন বাদে করে, যেটা ইয়ে করে। এবার মজার ব্যাপারটা হচ্ছে কি, এর মধ্যে কিন্তু ডিসাইড হয়ে গেছে যে হিটলার ভাগ করে, হিটলার কোথায় কোথায় অ্যাটাক করবে আর স্ট্যালিন কোথায় কোথায় অ্যাটাক করবে। তো স্ট্যালিন কি করলেন, পোল্যান্ডের পর কোথায় অ্যাটাক করলেন তিনিও কিন্তু বসেনি, এদিকে হিটলারও যেমন অ্যাটাক করছেন তেমন ফিনল্যান্ড দখল করতে গেলেন, তারপর ফিনল্যান্ড দখল করতে গিয়ে ফিনল্যান্ডে মার খেলেন সোজাসুজি, যে বুঝতে পারলেন যে তার আর্মি একদম রেডি নয়। ইনফ্যাক্ট হিটলার হয়তো অপারেশন বারবারোসটা করতেন না যদি না দেখতেন যে স্ট্যালিন ফিনল্যান্ডের মতো একটা ছোট দেশের কাছে খাবি খাচ্ছে। দুটো জায়গা, স্পেনে আমাদের কাছে আউট নাম্বার হয়ে গেছে। কিন্তু তোমার ফিনল্যান্ডেরটা বলো, ফিনল্যান্ডে যখন উইন্টার ওয়ারে দেখা গেল যে পাওয়ারফুল রাশিয়ান আর্মি, মানে ইউক্রেনের মতো অবস্থা, যে ফিনল্যান্ডের সাধারণ লোকের হাতে মার খাচ্ছে আর কি। সো তখন কিন্তু হিটলার বুঝে যাচ্ছেন যে সোভিয়েত আর্মি প্রচন্ড উইক হয়ে গেছে হিটলারের পার্টির ফলে, দে আর অ্যাকচুয়ালি নো লঙ্গার ক্যান স্ট্যান্ড এনি কাইন্ড অফ জার্মান অবস্থা। কারণ কি, তিনি তখন স্ট্যালিনকে খোলা হাত দিয়ে রেখে দিয়েছেন যে আমি এদিকটা দখল করছি, তুমি ওদিকটা দখল করো। সোজা কথা হচ্ছে দুই মস্তান মিলে ঠিক করেছে এটা তোর, এটা আমার। হিটলার সাকসেসফুলি সেটা করতে পারছেন, স্ট্যালিন গিয়ে পুরো ফিনল্যান্ডে গিয়ে তার পাটা কাটলো, ফিনল্যান্ডে 6 মাস আটকে গেলেন উইন্টার ওয়ারে। এবং হিটলার দেখতে পাচ্ছেন তাহলে এই লোকটাকে দিয়ে করে কিছু কাজ হবে না, কারণ বেসিক্যালি তিনি তখন সোভিয়েত ইউনিয়নকে, অফকোর্স দ্যাট ওয়াজ অ্যান আন্ডার এস্টিমেশন ইন দ্য সেন্স যে উনি যেটা বুঝতে পারেননি সেটা হচ্ছে যে তিনি সে সময় সোভিয়েত ইউনিয়ন তারপরও নিজস্ব প্রযুক্তি গবেষণায় অনেকটা এগিয়ে গেছে, যেমন T-34 ট্যাঙ্ক থেকে শুরু করে আরো নতুন নতুন জিনিস। হ্যাঁ, এটা তো আছে, কিন্তু স্ট্যালিনের ওই জিনিসটা স্বীকার করতেই হবে যে তিনি জানতেন যে তার টেকনোলজিতে পিছিয়ে, তার জন্য জার্মানি থেকে স্টালিন কিন্তু যুদ্ধের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন না, এটা ভুল। না সেটা তো আমরা জানি, উনি তো ইনফ্যাক্ট যেদিন অপারেশন বারবারোসা হচ্ছে, মজার ব্যাপার বলি সবাইকে, অপারেশন বারবারোসা হচ্ছে, জার্মানি অ্যাটাক করেছে, সোভিয়েত ইউনিয়নে কোনো একটা লোক যুদ্ধ করতে ভয় পাচ্ছে, কারণ কমরেড স্ট্যালিন অর্ডার দেননি, কারণ কমরেড স্ট্যালিন বলে দিয়েছে যে যদি এদিক থেকে কখনো অ্যাটাক হয় জানবে ওটা কোনো একটা জেনারেল নিজেরা মানে নিজের ইচ্ছাতে করেছে। এবং উনি বিশ্বাস করতে পারেননি যে হিটলার কখনো তার সাথে বিট্রে করতে পারে, এবং উনি যার জন্য কি হয় যে অধিকাংশ অপারেশন বারবারোসাতে সোভিয়েত ইউনিয়ন যেটুকু প্রতিরোধ করার ক্ষমতা ছিল সেটুকু করতে পারেনি, কিছু কিছু জায়গায়। দুটো পয়েন্ট বলি মজার, তুমি যেটা বললে সাপ্লিমেন্ট করে দিচ্ছি। ওই সময় যেদিন সকালে অ্যাটাক হয় সেই সময় দেখা যায় অনেক সোভিয়েত ইউনিয়নের লোক
they were at the half pant. They were at half pant. মানে উড্ডি টুড্ডি ছেড়ে দিল, মানে এটা হচ্ছে এক। কিন্তু বেসিক্যালি স্টালিন যেটা চেয়েছিলেন যে আমি যুদ্ধটা 42 সালে শুরু করব, 41 সাল অব্দি কোনো মতে ঠেকনা দিয়ে চালিয়ে। আমাকে তাড়াতাড়ি শেষ করতে না, উনি বিশ্বাসই করতে চাননি যে হিটলার ওনাকে অ্যাটাক করতে পারে। তার ধারণা ছিল তিনি এবং হিটলার দুজনেই একসাথে ক্যাপিটালিস্টদের বিরুদ্ধে লড়াই করছেন। এবং যুদ্ধের প্রথম দিন মানে সোভিয়েতের জেনারেলরা কনফিউজ, কারণ উনি যদি সোভিয়েতের জেনারেলরা যদি জার্মান অ্যাটাকের প্রত্যুত্তর দিতে যায় হয়তো স্টালিন তার গর্দান করবে। মানে ভাবো কথাটা বলি, গর্দান কথাটা একদম মানে আক্ষরিক অর্থে গর্দান। দুপুর বেলায় যখন দুপুর না সকাল 9টা নাগাদ যখন হচ্ছে যে জার্মানরা পুরো বম্বিং করছে সব জায়গাতে, তখন স্টালিন বলছে ইট ওয়াজ এ মিসচিফ অফ সাম জার্মান জেনারেল। এক্স্যাক্টলি, সেটাই সোভিয়েত ইউনিয়নের মানে সেটাই। এটা হিটলার কখনো, হিটলার তো বোকা নয়, হিটলার তো বোকা নয়, দুদিকে ফ্রন্ট। এই কথাটা 3-4 দিন আগে একদিন আলোচনা হচ্ছে, যখন ওই মিটিং হচ্ছে সব একটা জুন মাসে 22 তারিখে 17 তারিখ মোস্ট প্রবাবলি, যে তখন মানে হিটলার স্টালিন কে বলা হচ্ছে যে দেখুন ওরা কিন্তু ওয়ার ফুটিং, ওদের সমস্ত মানে রিজার্ভ এগুলো বাড়ছে ক্রমশ বর্ডারে। তখন হিটলার হিটলার এই কাজ করছে শুনে, বা হিটলার বাইরে কাজ করছে শুনে স্টালিন বলছে না না যা যা বাহিনী যা আছে ঠিক আছে বলে উনি বেরিয়ে গেছেন। বেরিয়ে দরজাটা খুলে বেরিয়ে গেছেন। তখন তিমোশেঙ্কো আর জুকোভ এরা বসে একটা কথা বলছেন, কথা বলতে বলছেন যে দেখো আমার মনে হয় আমাদের প্রিপারেশন রাখা উচিত, উই শুড বি প্রিপেয়ার, কমরেড স্টালিন যেটাই বলুন না কেন। তখন ফট করে দরজাটা খুলে গেছে, স্টালিন আবার এসছেন, মানে যেটা হয় বস বেরিয়ে যাওয়ার পর আবার মুহূর্তের মধ্যে উনি ঘুরে এসছেন। ঘুরে এসে উনি বলছেন যে তোমাদের কি মেডেলের এত বড় শখ, তোমাদের মেডেল চাই কয়েকটা? আমি বলছি, আমি যেটুকু বলে দিয়েছি তার বাইরে তুমি যদি আর একটুও কোনো স্টেপ নাও তাহলে মুন্ডু মাটিতে গড়াবে। এই কথাটা আক্ষরিক অর্থে রাশিয়ান ভাষায় যেটা দাঁড়ায়, ডোন্ট নো রাশিয়ান, এই কথাটা স্টালিন বলেছেন। এইটাই অ্যাকচুয়ালি বাঙালি কমিউনিটিদের বোঝা উচিত যে কি অবস্থায় পৌঁছালে, যেখানে খবর যাচ্ছে যে জার্মান বিল্ড আপ হচ্ছে, জার্মানরা কুচুকাটা করছে রাশিয়ানদের। হিটলার প্রথম দিন বিশ্বাসই করতে চায়নি যে এরকম বিশ্বাসঘাতকতা হচ্ছে। উনি বাই দ্য ওয়ে উনি 12 ঘন্টা কারোর সাথে কথা বলেননি, বিকজ হি ওয়াজ প্রুভেন সো ড্যাম রং। 12 ঘন্টা না, একটা ঘটনা বলি। যুদ্ধ শুরু হওয়ার 3 ঘন্টা আগে, যুদ্ধ শুরু হওয়ার 3 ঘন্টা আগে একজন জার্মান সাইড থেকে, তার মনে কোনো কমিউনিজমের চিন্তা ছিল বা বামপন্থী চিন্তা ছিল বা কোনো চিন্তা ছিল, সে নদী পেরিয়ে এসে খবর দেয় যে দেখো উই ওয়্যার এট দ্য ওয়ার মুড, আমরা এখন প্রিপেয়ার করছি সব, কিন্তু নেট টেনেটে সবগুলোকে নিয়ে আসে, ছোট ছোট কামানগুলোকে, হাত কামানগুলোকে বা যে কামানগুলো ছিল টেনে টেনে নিয়ে আসে, ট্রাক্টর ইউজ না করে ঠেলে ঠেলে নিয়ে আসা হচ্ছে, এবং কাঁটাতারের বেড়া কিন্তু কাটা শুরু হয়েছে, তুমি দেখো কেটে ফেলেছে ওরা ওখানে। স্টালিনকে যখন এই কথাটা জুকোভ বলেন যে দেখুন একজন এরকম ডেজার্টার এসে ধরা পড়েছে এবং তিনি এই কথা বলছে, সেই ঘটনাটা বলছে, স্টালিন বলে এটা হচ্ছে প্রভোকেশন, তুমি ওকে ইমিডিয়েট গুলি করে ক্যাম্পের পিছনে গুলি করে মেরে ফেলো। এই প্রভোকেশন এটা কখনো দেখে শোভন আমাকে আজকে উঠতে হবে, করবো আমি নেক্সট আমাদের যে আলোচনার বিষয় হবে, যে লোকে বলে যে স্ট্যালিনের দৃঢ়তায় হিটলারকে সরানো গেছিল, হিটলারকে যুদ্ধ আনা, তা নয়, কমরেড জুকোভের দৃঢ়তাতে রাশিয়া জিতেছিল। ইনফ্যাক্ট স্ট্যালিন একটা কথা বলি, জুকোভকে চোরের অপবাদ দেওয়া হয়, পরে আমি আসবো, সেটা আমি পরে আসবো, কারণ কমিউনিস্টদের তো অনেক গুণ আছে। তো ঘটনাটা হচ্ছে এই যে প্রথম যখন রেজিস্ট্যান্সটা শুরু হয়, মানে স্ট্যালিন তো প্রথমের দিন এত বড় বিশ্বাসঘাতকতা করেছে, হিটলার কথা বলবেন না, তারপর পরের দিন বিপ্লব দা আজকে একটা অ্যাড করি, জাস্ট ছোট একটা অ্যাড করি, জাস্ট 1 মিনিটও লাগবে না। স্টালিন 29-30 অফিসে আসেননি, ক্রেমলিন লিটল কর্নার যেটা ওনার অফিস, ওখানে আসেননি। উনি যখন উনি বাড়িতে বন্ধ হয়েছিলেন একদম পুরো মানে একদম নিজের মতো করে, বাড়িতে কোনো কথা নেই, হ্যাঁ মানে হি ওয়াজ শেল শক যে না, তখন এরা যায়, তখন এই 9 জন আর 8-9 জন এরা সবাই যায়, নিকোয়ান এরা সবাই যায় বেরিয়া, এরা সবাই ওখানে গিয়ে পৌঁছায়। পৌঁছানোর পর স্টালিন প্রথম কথাটা যেটা বলেন, তোমরা এখানে কেন এসেছো, অ্যাজ ইফ দে ওয়্যার দেয়ার টু অ্যারেস্ট হিম, জানো এরকম মুহূর্তের মধ্যে ইম্পর্টেন্ট সময় পদচ্যুত করে, মানে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে কমিউনিস্ট পার্টির ক্ষমতা দখল, এরকম একটা খুব পার্ট। এবং স্টালিন ওয়াজ অ্যাফ্রেড অফ দিস থিং অল দ্য টাইম, হি ইজ থিঙ্কিং দ্যাট সামওয়ান উড ট্রাই দিস, যেখানে উনি লোক মারতেন। যখন ওনাকে এরকম 8-9 জন ঘিরে এসছেন, তখন উনি হঠাৎ করে অবাক হয়ে যান যে তোমরা এখানে এসছো কেন, মানে অ্যাজ ইফ দে আর হি ওয়াজ এক্সপেক্টিং সাম অ্যারেস্ট,
যে আমি এতদিন ধরে এই কথাগুলো বলছি, কিন্তু তার লোকগুলো একেবারেই বামুন টাইপের লোক ছিল, তাদের সেই ক্যাপাসিটি ছিল না, তারা সেই মানে সেটা নিয়ে আমি কদিন আসবো যে তারা স্টালিনের কাছে ফিরে যায় এবং স্টালিন বক্তৃতা দেন, তারপর তো গল্পটা অনেকে জানে। ঠিক আছে, চলো আমরা এখন আমাকে শেষ করতে হচ্ছে, তো আমরা পরে ঠিক আছে, ঠিক আছে, চলো পরের দিন নেক্সট দিন দেখা হবে তাহলে। চলো ওকে।